লাস্ট ক্লাসে আমরা পড়তেছিলাম হচ্ছে গতকাল রাতে একবার অ্যাটেম্প নিয়েছিলাম, ফেইল্ড অ্যাটেম্প ছিল, নেট খারাপ ছিল। আমি আরেকবার শুরু থেকেই শুরু করি। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে লিমিট অফ ফাংশনস অফ টু অর মোর ভ্যারিয়েবলস। তো এবং আমরা মোটামুটি একটা এক্সাম্পল দেখেছিলাম যে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 মাইনাস এক্স ওয়াই বাই, এইটা আমরা বের করা চেষ্টা করছিলাম। এবং আমরা দেখছিলাম যে আসলে যে কোনো একটা পয়েন্ট যদি 0 0 হয়, ওই 0 0 পয়েন্টের দিকে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ বরাবর আমরা অ্যাপ্রোচ করতে পারি। So আমরা বেশ কয়েকটা কার্ভ বরাবর বের করছিলাম লিমিটটা, যেমন অ্যালং এক্স এক্সিস, অ্যালং ওয়াই এক্সিস বের করছিলাম, অ্যালং ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন বের করছিলাম, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন বের করছিলাম, আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বরাবর বের করছিলাম। এক্স স্কোয়ার যদি বসাই, আচ্ছা, তো তাতে এক এক ডিরেকশন বরাবর আমরা ফাইনালি দেখছিলাম যে এক একটা ভ্যালু বের হয়। যেমন এক্স এক্সিস বরাবর রেজাল্ট আসছিল 0, ওয়াই এক্সিস বরাবর 0, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন বরাবর রেজাল্ট -12। মনে মনে ক্যালকুলেশন করলাম যদি আমি ভুল না করে থাকি। আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স বরাবর রেজাল্ট আসছিল হাফ। হ্যাঁ, and y equals to x স্কোয়ার বরাবর x কিউব x স্কোয়ার, y equals to x স্কোয়ার বরাবর আসলে জিরোই আসে। তো আমরা দেখছিলাম যে এভরি ডিরেকশনে নেসেসারি লিমিট সেম আসতেছে না, এবং যখন এরকম যে কোনো দুইটা ডিরেকশনে আমি আগালে আমার পয়েন্টের দিকে ফাংশনের ভ্যালু যদি ডিফারেন্ট দুইটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে, দিস ইজ এ সিচুয়েশন অ্যানালগাস টু সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয়। সো ডিফারেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 3 রকম ভ্যালু আমরা পেয়ে গেছি মাত্র 5টা ডিরেকশনে। সো যে কোনো দুইটা ডিরেকশনের মধ্যে ডিসএগ্রিমেন্ট দেখাইলেই আসলে প্রমাণ হয় যে এই অঙ্কের রেজাল্ট হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট। বাট এটা ছিল আমাদের আগের ক্লাসে, আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমাদের মূল কনসার্ন হচ্ছে যখন লিমিট এক্সিস্ট করে, কখন বুঝবো লিমিট এক্সিস্ট করে। তো এখানে ওই যে ওই গতকালকের আলোচনাটা, গত ক্লাসের আলোচনাটাই আরেকবার শর্ট রিক্যাপ, যে এরকম একটা ফাংশন যদি হয়, সো সেই ফাংশনে যদি আমরা একটা সার্টেন পয়েন্টে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে কিনা আমরা চেক করি হচ্ছে দুইটা ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করি, তাতে রেজাল্ট সেম ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছে কিনা। করলে আমরা সেটা কি বলে দিই, দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু। বাট যখন আমি দুই ভ্যারিয়েবল দিয়ে একটু উদাহরণ বুঝাই, যখন আমরা ডিল করতেছি সে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই এমন ফাংশন নিয়ে, হুম, এরকম ক্ষেত্রে টেকনিক্যালি আমরা আসলে ডিল করতেছি আহ, একটা সারফেস নিয়ে, সো এক্স ওয়াই জেড। ধরা যাক আমরা যেই সারফেসটার ইকুয়েশন নিয়ে ডিল করতেছি সেটার গ্রাফটা ধরেন এরকম, এবং ধরেন যে আমরা দিস ইজ দ্য পয়েন্ট এ কমা বি, যেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা দেখতে চাচ্ছি। এবং ধরা যাক আমরা আহ, বুঝার জন্য আমরা সহজ দেখতে একটা গ্রাফই নিছি। ধরা যাক এই এ কমা বি পয়েন্ট উপরে ভার্টিক্যাল প্রজেকশন নিলে এইখানে হিট করে সারফেসটাতে। ইন দ্যাট সেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট মেবি, মানে এই ড্রয়িং অনুযায়ী লিমিট কাইন্ড অফ এক্সিস্ট করে, বিকজ আপনি ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশন থেকে আপনি অ্যাপ্রোচ যদি করেন, হ্যাঁ, এবং ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ বা পাথ বরাবর যদি করেন, প্রতিবার এই করেসপন্ডিং হাঁটি হাঁটি পাপা করে আপনি আগাচ্ছেন, ওই পয়েন্টে জেড এর ভ্যালু এখানে যত, সেই বরাবর আপনি হাঁটি হাঁটি পাপা করে আগাচ্ছেন। আপনি এভাবে আগাতে আগাতে একদম এ বির কাছাকাছি চলে আসতেছেন, তখন ঠিক এই ভ্যালুটার কাছাকাছি হচ্ছে। এবং দিস ইজ, এই ড্রয়িং অনুযায়ী দিস ইজ ট্রু ফর এভরি ডিরেকশন ফর এভরি পাথ। তখন আমরা বলে দিচ্ছি লিমিট এক্সিস্ট করে। বাট এই আইডিয়াটা এটা অরিজিনাল ডেফিনেশন, বাট এই আইডিয়াটা খুব বেশি হেল্পফুল না লিমিট বের করার জন্য বা লিমিট এক্সিস্ট করে কিনা চেক করার জন্য। বিকজ দেয়ার আর ইনফাইনিটলি মেনি ডিরেকশনস অ্যান্ড ইনফিনিটলি মেনি পসিবল কার্ভস, যেই কার্ভস বা পাথ ফলো করে আমরা এ কমা বি পয়েন্টে যেতে পারি। তো এইটার জন্য আমরা লিমিটের, আমাদের নোন লিমিটেরই একটা অল্টারনেট ডেফিনেশন প্রপোজ করি। হ্যাঁ, সে অল্টারনেট ডেফিনেশনটা হচ্ছে এরকম: ইফ, আমি আগে ডেফিনেশনটা লিখি, if for all
epsilon greater than 0, there exists delta greater than 0 such that modulus of x minus say a বা less than epsilon less than delta, or is epsilon, there is right, implies f of x minus L absolute value less than epsilon, then we say that limit f of x tends to a equals to L. So এইরকম একটা ফাংশন f of x, একটা ফাংশন f of x সে আমরা এরকম একটা ফাংশন ড্র করলাম, সে দিস ইজ a অ্যান্ড এই পয়েন্টটা ধরা যাক L। সো অরিজিনাল ডেফিনেশন বলতেছে যে এর দিকে আমি এর দিকে অ্যাপ্রোচ করব, তাতে y এর ভ্যালুটাও এল এর দিকে যদি অ্যাপ্রোচ করে তাহলে ওই এলটা হচ্ছে আমার ফাংশনের লিমিট ওয়েন এক্স টেন্ডস টু এ। এটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন। আর এখানে আমি খুবই উদ্ভট দেখতে আরেকটা ডিফারেন্ট ডেফিনেশন লিখছি। আমি আগেই বলছি যে খুব সম্ভবত এই ডেফিনেশন আপনারা ক্যালকুলাসে দেখে আসছেন, বাট আমি আমার মতো করে একটু তাও এক্সপ্লেন করার ট্রাই করব। এইখানে আইডিয়াটা বোঝার জন্য এক এক করে একটু জায়গার মতো ফোকাস করি। প্রথমত, ফর অল ইপসাইলন গ্রেটার দেন 0, প্রত্যেক পজিটিভ ইপসিলনের জন্যই সামনে একটা স্টেটমেন্ট লেখা আছে, যে স্টেটমেন্টটাকে আমরা ইভ্যালুয়েট করবো। তো আমরা একটা কাজ করি, ফর এভরি ইপসিলনের বদলে আমি হচ্ছে একটা সার্টেন ইপসাইলন নিয়ে কাজ করি। ধরেন ইপসিলনের ভ্যালু হচ্ছে সাম ইপসাইলন, ওইটা ফর এভরি ভুলে যাই, কোন একটা সার্টেন ইপসিলনের জন্য আগে ব্যাপারটা বুঝি। তো একটা সার্টেন ইপসিলন নিয়ে যে কথা বলতেছে, কথা কি বলতেছে, এই যে এইখানে ইপসাইলনের ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, কথাটা কি বলছে, এই কথাটার মানে কি, যে এই কথাটা আর এই কথাটা দেখতেও খুব কাছাকাছি। হ্যাঁ, তো আমরা দুইটা কথাকে একটু এক্সপ্লেইন করি, যে এক্স মাইনাস এ মডুলাস লেস দেন ডেল্টা, এইটা মানে আসলে কি বোঝায়? আমরা ছোটবেলার ক্যালকুলেশন থেকে জানি মাইনাস ডেল্টা লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এখান থেকে দেখতে পাচ্ছি যে এ মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন এ প্লাস ডেল্টা। তার মানে এই কথাটা সত্য হওয়ার মানে হচ্ছে একটা এক্স এর জন্য, এই কথাটা সত্য হওয়ার মানে হচ্ছে এক্স হচ্ছে এই ভ্যালু থেকে এই ভ্যালুর মধ্যে থাকে। সো এ দেখতে পাচ্ছি এই পয়েন্টটা, এখান থেকে আমি ডেল্টা পরিমাণ লেফটে আসলাম, ডেল্টা পরিমাণ রাইটে গেলাম। সো এটা আসলে একটা ইন্টারভাল প্রকাশ করতেছে। সো দিস ইজ ডেল্টা। তার মানে আমরা বুঝতে পারলাম, আমি এই অংশটা একটু মুছে দিই, বাট তার মানে আমরা বুঝতে পারলাম যে এই স্ট্রাকচারের ইনইকুয়ালিটি আসলে একটা ইন্টারভাল মিন করে, যে ইন্টারভালটার সেন্টারে থাকে হচ্ছে এ। হ্যাঁ, আর যেই ইন্টারভালটার রেডিয়াসটা হচ্ছে ডেল্টা। তাহলে একইভাবে এখানেও সেরকমই একটা ইন্টারভালের কথা বলা হইতেছে, বাট এখানে যেহেতু ইনভলভ ভ্যারিয়েবলটা এফ অফ এক্স, তার মানে আমরা ওয়াই এক্সিসে আছি, এবং এফ অফ এক্স বা ওয়াই এর ভ্যালুটা, এফ অফ এক্স মানেই ওয়াই, বুঝতে পারতেছেন। সো ওয়াইটা এল সেন্টারের এবং ইপসাইলন রেডিয়াসের একটা ইন্টারভালের মধ্যে থাকা নিয়ে কথা বলা হচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা সার্টেন ইপসাইলনের ভ্যালু আনুমানিক ধরে নিয়ে এল কে সেন্টার করে ওরকম একটা রেডিয়াস চুজ করে ফেলি। সো ইপসাইলন রেডিয়াসের, আমি উপরেরটা বোধহয় একটু কম নিয়ে ফেলছি। সো আচ্ছা, ইপসাইলন রেডিয়াসের একটা উইন্ডো আমি চুজ করে ফেলছি। আমার মনে হয় আমি গ্রাফটা একটু ডিফারেন্টলি ড্র করি, মানে আমার আকার একটু স্পেস দরকার। হ্যাঁ, সো ধরেন আমার গ্রাফটা এমন, উম, ধরেন আমার এ পয়েন্টটা এইখানে না, এ পয়েন্টটা আমার এল এর পজিশনটা আমি এখানে রাখতে ইন্টারেস্টেড।
সো আমি ইচ্ছা করে আগে থেকে একটা সিচুয়েশন ড্র করতেছি যেখানে এ পয়েন্টে আসলেই ফাংশনের লিমিটটা হচ্ছে এল। তো এখন আমি হচ্ছে একটা আমার সুবিধা মতো একটা ইপসাইলন চুজ করতেছি, যে এইটা ইপসাইলন রেডিয়াস, সো এইটুকু লেন্থ ইপসাইলন। সো তার মানে আমরা এখানে বলার চেষ্টা করতেছি যে আমি একটা ইপসাইলন চুজ করছি, সেই ইপসাইলনের করেসপন্ডিং একটা ডেল্টা এক্সিস্ট করবে, একটা পজিটিভ নাম্বার ডেল্টা এক্সিস্ট করবে, সো দ্যাট যখনই এই ডেল্টা ব্র্যাকেটের ভিতরে এক্স বিলং করবে বা এই ডেল্টা রেডিয়াসের ইন্টারভালের ভিতরে এক্স বিলং করবে, তখন করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালুটা সেটাকেও এই ইপসাইলন রেডিয়াসের ব্র্যাকেটের ভিতরে বিলং করা লাগবে। এবং এই কথাটা সত্য হওয়া লাগবে ফর এভরি ইপসাইলন। এখানে আমি পরে যাচ্ছি। তা আপাতত আমার এই ইপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা এক্সিস্ট করে কিনা আমার এই ড্রয়িং অনুযায়ী একটু খুঁজে বের করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্র্যাকেটের ভেতরে যেই পয়েন্টগুলো নিয়ে আমরা ডিল করতেছি তারা কার ইমেজ, কার কোথা কোন ভ্যালুগুলোর ইমেজ তারা, সেটা বোঝার জন্য আমি এইরকম একটা ইনভার্স ইন্টারভাল খুঁজে বের করতেছি। আচ্ছা, সো ওকে, সো আমি বুঝতে পারলাম যে এইটুকু ব্র্যাকেট, এইটুকু ইন্টারভাল হচ্ছে এমন ইন্টারভাল এখানের মধ্যে যখনই কোনো একটা এক্স থাকবে তার ইমেজটা অলওয়েজ এই ইপসাইলন ব্র্যাকেটের ভিতরেই বিলং করবে। আমি শর্টকাটে এই ব্র্যাকেটটার নাম দিতেছি ইপসাইলন ব্র্যাকেট কথা বলার স্বাচ্ছন্দ্যের জন্য। সো এই যে ইন্টারভালটা, এই ইন্টারভালের ভিতর যেই এক্সই বিলং করুক তাতে এফ অফ এক্সটা এই ইপসাইলন ব্র্যাকেটে বিলং করবে। তাতে আমার ডেল্টা কত হওয়া লাগবে? কারণ ডেল্টাটা আগে থেকে এক্সিস্ট করে না, ডেল্টাটা ডিপেন্ডস অন ইপসাইলন। আমি এখানে আগে একটা ইপসাইলন চুজ করছি, এই ইপসিলনের করেসপন্ডিং ডেল্টা আমার এমন হওয়া লাগবে যে ডেল্টা ব্র্যাকেটের ভিতরের এক্স এর জন্য এফ অফ এক্স হলে ইপসিলন ব্র্যাকেটের ভিতরে আসে। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলেই দেখতে পাবেন যে আমি এই এই রেড ব্র্যাকেটের ভিতরে পুরাপুরি লাই করে এমন যে কোনো ডেল্টা রেডিয়াসের কাউকে চুজ করলেই চলতেছে। আমি এর থেকে আরো ছোট ব্র্যাকেটও চুজ করতে পারি। দিস ওয়ার্কস অ্যাজ ডেল্টা, এই যে এখানে যে ছোট্ট রেডিয়াসটুকু এইটা ডেল্টা হিসেবে ওয়ার্ক করতেছে। বাট আমরা যদি অনেকটা এভাবে চিন্তা করি যে সর্বোচ্চ পরিমাণ ডেল্টাটাকে আমি চাই, আমি অপটিমাইজ করতে চাই, তাহলে দেখেন এই বাম পাশের রেডিয়াসটা একটু বড়, ডান পাশের রেডিয়াসটা ছোট, তাহলে দুইটার মধ্যে যেই দিকে আমার লেন্থটা ছোট সেইটাকে ডেল্টা চুজ করলেই কাজ হয়ে যাচ্ছে। সো এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটাকে আমি ডেল্টা চুজ করলে কাজ হয়ে যাচ্ছে। এখন দেখেন শুধুমাত্র আমার এই পার্টিকুলার চয়েস অফ ইপসিলনের জন্য উপরের কথাটা সত্য কিনা। এই ইপসিলনের জন্য আমি এমন একটা ডেল্টা খুঁজে পাইছি, পজিটিভ ইন্টিজার, পজিটিভ নাম্বার, সাচ দ্যাট এই ডেল্টা রেডিয়াসের ভেতরে যে কোনো এক্স যখন থাকে তার যে ইনভার্স ইমেজটা সেটা ইপসাইলন রেডিয়াসের ভেতরেই থাকতেছে। এল কে সেন্টার করে ইপসাইলন রেডিয়াসের ভিতরেই থাকতেছে। এখন আপনি বুঝতে পারতেছেন যে ইন্টারভেলের সবাইকে আমার কভার করা লাগতেছে না। এই রাইট সাইডে ব্ল্যাক কালারের রাইট সাইডের ইনভার্স ইমেজ এই পয়েন্ট, কিন্তু ব্ল্যাক কালারের লেফট সাইডের ইনভার্স ইমেজ হয়তো বা এরকম কোন একটা পয়েন্ট, তো পুরো ব্র্যাকেটটাকে আমার ইউজ করা লাগতেছে না, দ্যাটস অ্যানাদার থিং। ভিতরে বিলং করলেই হইল। এই পর্যন্ত যা যা বলছি তা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমি আসল কথাটাই বলা বাকি রাখছি, এটা ফর এ অল ইপসাইলন, এইটা বাদে এইখানে যাওয়ার আগ পর্যন্ত বাকি কোথাও কোনো সমস্যা আছে কিনা বলবেন প্লিজ। এই ব্র্যাকেট গুলা কি মিন করছি, কার ইমেজ কে, এগুলা সব ক্লিয়ার? ওকে, যদি কারো প্রবলেম না থাকে আমি সামনে গেছি। এখন দেখেন এটা তো আমার একটা মাত্র ইপসাইলনের জন্য করা ক্লেম। এভরি ইপসাইলনের জন্য এরকম কোনো না কোনো একটা ডেল্টা ব্র্যাকেট খুঁজে পাবোই পাবো। এই কথাটা সত্য হওয়া লাগবে। কি কি জন্য সত্য হওয়া লাগবে? যদি আমার এই নিচের বক্সের কথাটা সত্য হওয়া লাগে বা আসলেই এক্সটেন্স টু এতে এফ অফ এক্স লিমিট এল হওয়া লাগে। এখন এভরি ইপসাইলনের কথা বলা হইলো, আমরা আসলে মোর ইন্টারেস্টেড হচ্ছে ছোট থেকে ছোটতর ইপসাইলন। ইন আদার ওয়ার্ডস, আমি এখন ইপসাইলনকে আরো অনেক ছোট বানাবো। ধরেন অনেক ছোট একটা ইপসাইলন নিলাম, তাহলে তার করেসপন্ডিং বুঝতেই পারতেছেন এইখানে আরো স্মলার একটা উইন্ডো আসবে,
সেখানে আমি একটা পছন্দসই ডেল্টা চুজ করলে সেই ডেল্টাটা আরো ছোট হবে। বাট দেন এগেইন অ্যাজ লং অ্যাজ ফাংশনটার লিমিটিং ভ্যালু আসলেই এল এ বিন্দুতে, অ্যাজ লং অ্যাজ এই কথাটা সত্য, এখানে ব্র্যাকেটিং ছোট থেকে ছোট যত ছোটই করেন না কেন আরো ছোট থেকে ছোট ডেল্টা এখানে পাবো, কিন্তু ডেল্টা পাওয়া বন্ধ হবে না। এই ডেল্টা পাওয়ার রাস্তা বন্ধ হইতে পারতো একমাত্র তখন যখন এ বিন্দুতে ফাংশনটার লিমিট আসলে এল না। আমরা চেষ্টা করলে এরকম সিচুয়েশন ড্র করা যাবে যে ওই যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না এমন একটা গ্রাফ আঁকলেই চলবে। হ্যাঁ, সো আপনি এখন ক্লেইম করতেছেন যে মানে এই এই পুরা স্ট্রাকচারটাতে মানে ডেফিনেশনের চেহারার ভিতরে এল ইনভলভ, কারণ আগে থাকতে একটা এল প্রপোজ করা লাগবে। তা আপনি ধরেন কথার কথা রাইট হ্যান্ড লিমিটটাকে, আচ্ছা লেফট হ্যান্ড লিমিটটাকে আপনি এল হিসাবে প্রপোজ করলেন, তাহলে এই পয়েন্ট হচ্ছে এ, এ বিন্দুতে লিমিট আপনি প্রপোজ করলেন সে এল। এখন আপনি এই কথাটা এখন আর ফর এভরি ইপসাইলনের জন্য সত্য হওয়ার কথা না যে প্রত্যেক ইপসাইলনের জন্য আপনি এরকম একটা ডেল্টা পাবেন। যেমন আপনি যদি এইটুকু চুজ করেন, হুম, তাতে আপনি দেখতে পাচ্ছেন যে আহ, এইখানে এখান থেকে শুরু করে আর এইদিকে ইনফাইনাইটে চলে যাচ্ছে, ইনফাইনাইটে যাওয়ার পরও কাউকে মানে মানে বন্ধ হচ্ছে না পাওয়া। সো সেই সেন্সে চিন্তা করলে করেসপন্ডিং ইনভার্স ইমেজে একটা ডেল্টা আপনি আর পাচ্ছেন না। আপনি এমন কোনো ডেল্টা পাচ্ছেন না এখানে। আপনি ধরেন এক্সিস হওয়াতে বিপদ হয়েছে, আমি আর একটু বড় করে দেখাই তাহলে ক্লিয়ার হবে। ধরেন আমি এরকম একটা ব্র্যাকেট নিলাম, এরকম একটা ব্র্যাকেট নিলাম। সো এই ব্র্যাকেটের ইনভার্স ইমেজ হচ্ছে এই পয়েন্টের ইনভার্স ইমেজ এটা, কিন্তু এই পয়েন্টের কোনো ইনভার্স ইমেজ নাই। সো এই ইপসাইলনের জন্য আপনি খুঁজতেছিলেন এমন একটা ডেল্টা যে এই ডেল্টার ভিতর, ধরেন আপনি আম, এরকম একটা ডেল্টা চুজ করলেন, এই ডেল্টার ভিতর মানে এইটুকু ডেল্টা আর বামের অংশটুকু ডেল্টা, দুই পাশে ডেল্টা রেডিয়াস, এর ভিতরে যত পয়েন্ট আছে তাদের ইমেজ সব এই ইপসাইলন ব্র্যাকেটের ভিতরে থাকুক বলে আপনি চাচ্ছেন। কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে এমন পয়েন্টস আছে যাদের ইমেজ অনেক দূরে চলে গেছে ডেল্টা ব্র্যাকেটের। এবং এটা শুধু এমন না যে এই এন্ড পয়েন্ট এল ধরার কারণে হয়েছে, আপনি এই এন্ড পয়েন্টকে ধরতে পারেন, এমনকি দুই এন্ড পয়েন্ট বাদে বাকি বাইরের ভেতরের বিভিন্ন জায়গায় একটা করে এল চুজ করে ট্রাই করতে পারেন। কখনোই আপনি এমন একটা ব্র্যাকেট পাবেন না যে ওই ব্র্যাকেটের ভিতরের মেম্বার অলওয়েজ এই ইফ সেভেন ব্র্যাকেটে বিলং করে। যদি কপাল গুনে পেয়েও যান, পরিস্থিতি ক্রিয়েট করে পেয়েও যান, যেমন এখানে জোর করে ক্রিয়েট করানো যাবে, আমি একটু জোর করে কেসও একটা দেখাই। আহ আচ্ছা, সবই মুছে যায়। একটা জোর করে ক্রিয়েট করা কেসও দেখাই। আগের মতোই একটা গ্রাফ আঁকলাম। এখন আপনি এল ধরলেন এইটা, এবং আপনি ইপসাইলন নিলেন এইটুকু, তাতে এই লোকের ইনভার্স ইমেজ এইটা, এই লোকের ইনভার্স ইমেজ এইটা। সো এর করেসপন্ডিং পয়েন্টটা যদি আম, আহ, আসলে যেই পয়েন্টকে আমরা এ চুজ করছি সেই পয়েন্ট তো এখানে। সো এর করেসপন্ডিং এখানেও বোধহয় আমরা ওইভাবে সুবিধা মতো করতে পারতেছি না টেকনিক্যালি, কারণ এখানকার মেম্বারের ইমেজ সব এখানে বিলং করে, কিন্তু এখানে যাকে পাইলেন তার হেল্প নিয়ে এ কে সেন্টার করে কোনো ব্র্যাকেট আসলে করতে পারতেছেন না। এ যেহেতু ইন্টারভালের বাইরে চলে গেছে, এ কে সেন্টার করে ব্র্যাকেট করতে গেলে এখানে বাইরের ইনভার্স ইমেজ যে ইন্টারভালটা তার বাইরের এলিমেন্টও চুজ করে ফেলা লাগতেছে। তার মানে এখানেও ফেল করছি আমরা। বাট আমি কথা দিয়েই বলি, আমি যেটা বুঝাতে চাইছি ওই ড্রয়িংটা হচ্ছে না, বাট আমি কথা দিয়েই বলি যে যদি আপনি এমন কোনো কিছু একটা সিচুয়েশন পেয়েও যান যেই সিচুয়েশনে ওই ইপসাইলনের জন্য আপনি ডেল্টা খুঁজে পাইছেন, তাতেও কিন্তু লাভ নাই, কারণ এখানে মেইন যে কি পয়েন্ট সেটা হচ্ছে ফর অল ইপসাইলন। এমন একটা ইপসাইলনও যদি পান যে ইপসাইলনের জন্য করেসপন্ডিং ওরকম কোনো ডেল্টা খুঁজে পাচ্ছেন না, তাহলেই আপনার এই ডেফিনেশন অনুযায়ী লিমিট এক্সিস্ট করে না, বা অন্তত এই লোকটার লিমিট এল না অন্তত। সো এই এফ অফ এক্স এর লিমিট এক্স টেন্স টু এতে এল হওয়ার জন্য এভরি ইপসাইলনের জন্য একটা ডেল্টা খুঁজে পেতেই হবে, যাতে করে দিস ইমপ্লাইজ দিস। সো আশা করি
অরিজিনাল ডেফিনেশন অনুযায়ী যে লিমিট, যে এক্স এর কাছে গেলে ওয়াই কার কাছে যায়, মানে জিওমেট্রিক্যালি আমরা যেটাকে বুঝি দুই দিক থেকে আগানোর ব্যাপারটা, সেই ডেফিনেশনের সাথে এই উদ্ভট দেখতে ডেফিনেশনটা এগ্রি করে কিনা, এটা কি আপনারা কনভিন্সড কিনা আমাকে একটু জানান। স্যার এখানে যে এটা ধরতেছি না, মানে এল এর মানে দ্বিতীয় ক্ষেত্রে আপনি যখন ডিসকন্টিনিউয়াস কিছু একটার জন্য দেখাচ্ছেন, মানে এটা এত বাইরে কিভাবে যাচ্ছে এটা বুঝলাম না। এটা এত বাইরে কিভাবে যাচ্ছে, এ আসলে বাইরে জানি, এ আগে থেকেই ছিল। দেখেন আমি আরেকবার একটু বলি, কারণ এখন আমি দেখাইতে চাইতেছি এমন একটা সিনারিও, যেই সিনারিওতে লিমিট এক্সিস্ট করে না। লিমিট এক্সিস্ট করে কেসে কেন উপরের কথাটা সত্য হচ্ছে সেটা তো দেখানো শেষ। লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে উপরের কথাটা যে ভায়োলেট হচ্ছে সেটাও দেখাইতে চাচ্ছি। সো তার মানে আমরা এমন একটা এক্সাম্পল চুজ করতে বাধ্য যেখানে লিমিট এক্সিস্ট করে না। তো সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, এটা আগে থেকেই ফিক্সড। আমি যেটা করছি যে এল কাকে চুজ করবো, কারণ ডেফিনেশনটা জাস্টিফাই করার জন্য আগে থেকে একটা প্রপোজড এল থাকতে হবে। সেই প্রপোজড এলটা আমি এখানে অথবা এখানে বা ইন্টারমিডিয়েট কোথাও দেখাইলে খুব সহজেই দেখা যাচ্ছে যে কোনো ইনভার্স ব্র্যাকেট, ডেল্টা ব্র্যাকেট পাচ্ছেন না। কিন্তু আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম যে একটা সার্টেন ইপসাইলনের জন্য এরকম ডেল্টা ব্র্যাকেট পাওয়া যাচ্ছে আর সামথিং। তো সেটা দেখানোর জন্য আমি এলটাকে এমন কোথাও নিছিলাম। আমি ভাবছিলাম এই ক্ষেত্রে অন্তত আমি একটা ইপসিলন পাবো যার জন্য ডেল্টা এক্সিস্ট করে, কিন্তু এখানেও আমি এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারি নাই। তো তখন আপনি ভাবতেছেন যে এই এল এর জন্য এটা হবে, কিন্তু কথাটা কিন্তু উল্টা হয়ে গেল, আগে ফিক্সড, আমি এল প্রপোজ করতেছি। সো এই এল বরাবর ইনভার্স ইমেজ কত, দিস গাই ডাজ নট ম্যাটার। আমি কি এখন বুঝতে পারছি? এল বাইরে যায়নি, এল ছিলই। ওকে, তাইলে স্যার এর দুই পাশে যে আমরা যে ডেল্টা নিচ্ছিলাম ওই ডেল্টাটাকে কোনোভাবে একটার মধ্যে ঢুকানো যায় না যে এল বরাবরে? তাইলে অ্যাটলিস্ট একটা পাওয়া যেত। আচ্ছা, মানে একটু আগে তো বোধহয় এক্সপ্লেন করছি যে একটা পাওয়া গেলেও লাভ নাই, বিকজ ফর অল ইপসিলন সত্য লাগবে, বাট আপনি ইয়েট কাউন্টার এক্সাম্পল ভিজুয়ালাইজ করতে চাইতেছেন যে একটা যে এক্সিস্ট করে, তাই তো? জি স্যার, মেবি। প্রপোজালটা কি ছিল? আরেকবার ধীরে বলেন না, কারণ আপনি তো ফিগার দেখায় বলতে পারতেছেন, একটু ধীরে বলেন। হ্যাঁ। মানে স্যার আমি বলতেছিলাম যে এল বরাবর, হুম। মানে এর পাশের যে পয়েন্টে এলটা হচ্ছে যাচ্ছিল, ওইটা যদি, মানে ওখান থেকে যদি আমি ওই যে ডেল্টাটাকে নিতে পারতাম, হ্যাঁ এখান থেকে যদি ডেল্টা রেঞ্জ শুরু হইতো এর জন্য, তাইলে কি হইতো যে একটা হইলেও পাওয়া যাচ্ছে এরকম কিছু? আসলে এই পয়েন্টে তো লিমিট এক্সিস্ট করে এখানকার জন্য। আমি অলওয়েজই এখানকার প্রতি ব্র্যাকেটের জন্য এখানে করেসপন্ডিং একটা ব্র্যাকেট খুঁজে পাবোই, কারণ এটা তো লিমিট এক্সিস্ট করার এক্সাম্পল। লিমিট এক্সিস্ট করে না তো এই ভেজালে। ও, জি আমার স্যার, বুঝতে এটাকে পারছি। ফিক্স রাখতে হবে। হ্যাঁ। ওকে স্যার। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? ওকে। আচ্ছা, সময় ভালো ভালো কোয়েশ্চেন আসতেছে আপনাদের। দিস ইজ এ গুড থিং, এর মানে হচ্ছে আপনারা জিনিসটা ক্যাচ করতেছেন। আমাদের দেশের স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে অনেক সময় বুঝতে না পারলেও চুপ করে থাকে। হ্যাঁ, তো আমি আমার টিচিং ক্যারিয়ারে একটা ইন্টারেস্টিং ট্রেন্ড দেখতে পাইছি, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট তারা তুলনামূলকভাবে বুঝতে না পারলেও খুব ক্যাজুয়ালি হাত তুলে বলে, স্যার এটা আবার রিপিট করেন। কোনো একটা কারণে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে, আমি স্ট্যাটিস্টিক্স বলতেছি, আমি কোনো লজিক দিচ্ছি না, হ্যাঁ, তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে আমি দেখতে পাইছি স্ট্যাটিস্টিক্যালি যে তুলনামূলকভাবে বলতে চায় না যে কেন এইখানে স্যার আরেকবার রিপিট করেন আর সামথিং। তো আপনারা যখন এই রিপিট করতে বলেন সেটা এক ধরনের মানে ভালো লাগে যে আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি ডেলিভারি যেখানে পৌঁছানোর কথা পৌঁছাচ্ছে। ওকে। এখন এইবার আসি যে সবই তো বুঝলাম, কিন্তু কি দরকার এত সহজ একটা ডেফিনেশন লিমিটের, সেইটা ছেড়ে এত বিশ্রী দেখতে একটা ডেফিনেশনকে আয়ত্ত করার? এত সহজ একটা ডেফিনেশন ছিল, এই ডেফিনেশনের এমনকি লিমিটেশন আছে, এই ডেফিনেশনটা এলে মানে এই ডেফিনেশন দিয়ে আমরা আসলে টেকনিক্যালি লিমিট বের করি না, এই ডেফিনেশন দিয়ে আমরা লিমিটকে ভেরিফাই করি। তার মানে আগে আমার অ্যান্সারটা জানা থাকা লাগতেছে এলটা কত, দেন আমরা সেটাকে ভেরিফাই করে যে দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। তো এই ডেফিনেশন তাহলে কেন আমি শিখবো? কারণ হচ্ছে এটা অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যায়। ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমাদের আজকের যে মূল টপিক, খেয়াল করে দেখেন, এই ইপসিলন ডেল্টা টেকনিক্যালি আমাদের মেইন টপিক না, এটা আপনারা ক্যালকুলাসে পড়ে আসছেন, ক্যালকুলাস ওয়ানে। কিন্তু এইটার হেল্প আমার লাগবে আজকে আমি যা বলতে চাচ্ছি সেটা ডেভেলপ করতে। দেখেন, এই যে আমার এখানে যে ইস্যুটা ছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট পাথ বরাবর আমি এই এ কমা বি পয়েন্টে যেতে পারতেছি, এত এত ইনফিনিটলি মেনি পাথ আমি চেক করে শেষ করতে পারবো না। বাট এই যে ডেফিনেশনটা,
এই ডেফিনেশনটাকে চাইলেই আমি এক এক ডাইমেনশন থেকে, মানে অর্থাৎ অরিজিনাল ডেফিনেশনে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটা চেক করলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এক স্টেপ মাত্র জেনারেলাইজ করে যখন টু ভ্যারিয়েবলে গেছি তখনই সেই ডেফিনেশন ফেল করতেছে, বিকজ আমি ইনফাইনাইট সংখ্যক ডিরেকশন চেক করতে পারতেছি না। আমি তো ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড, হ্যাঁ, দ্যাট ইজ থ্রি ভ্যারিয়েবল, অথবা জেড ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন, এন সংখ্যক ভ্যারিয়েবলের ফাংশন, এসব দিকে তো গেলামই না। হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড তো আমরা আঁকতেই পারি না, বিকজ ইট নিডস ফোর ডাইমেনশনস, রাইট? ফোর ডাইমেনশনাল গ্রাফ কেমন আমরা জানিই না। আর এন ডাইমেনশন পর্যন্ত, মানে এনি জেনারেলাইজড এন ডাইমেনশন পর্যন্ত বা নাই বা গেলাম। সো মাত্র এক স্টেপ জেনারেলাইজেশন করতে গিয়ে লিমিটের অরিজিনাল ডেফিনেশন ফেল করতেছে, ইন দ্য সেন্স দ্যাট আমি ওই ডেফিনেশন ইউজ করে লিমিট আছে কিনা চেক করতে পারতেছি না। বাট এই ডেফিনেশনটা এমন এক ডেফিনেশন, এইটা ডাইমেনশন ইন্ডিপেন্ডেন্ট। এইটাকে আমি আরো জেনারেলাইজ করতে পারি ফর 1 কোটি 20 কোটি 10 কোটি, যত ডাইমেনশনই হোক না কেন, ইট উইল ওয়ার্ক। কেন দেখেন, আমি এইখানে যখন আবারও ওইরকম একটা গ্রাফ আঁকতেছি, যে যখন আমরা কোন একটা এ কমা বি পয়েন্টে ছিলাম, এটার কোঅর্ডিনেট হচ্ছে এ কমা বি, এন্ড তার হাইটটা হয়তো এরকম কোথাও। সো এই জায়গার হাইটটা হচ্ছে, ধরেন আমি ক্লেম করতেছি দিস ইজ দ্য লিমিটিং ভ্যালু এল। খেয়াল করে দেখেন, এই যে ইন্টারভালটা, এই ইন্টারভালটাকে আমরা যদি ডি ফাংশন দিয়ে প্রকাশ করি, যেখানে ডি দিয়ে আমি ডিস্টেন্স মিন করতেছি, তাহলে আমি বলতে চাইতেছি যে যেই সকল এক্স পয়েন্ট এ পয়েন্ট থেকে ডেল্টা ডিস্টেন্সের মধ্যে থাকে, সো ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এ, আমি অ্যাবসলিউট ভ্যালু থেকে, আসলে অ্যাবসলিউট ভ্যালু ডেফিনেশন তো আপনারা জানেন যে রিয়েল লাইনে এইটাই, যে কোন একটা পয়েন্ট যদি হয় এ, তাহলে তার অ্যাবসলিউট ভ্যালু বোঝায় হচ্ছে জিরো থেকে তার ডিস্টেন্স। তো সেই সেন্সে যদি আরেকটা পয়েন্ট হয় বি, তাহলে এই ডিস্টেন্সটা বোঝা যায় হচ্ছে বি মাইনাস এ অথবা এ মাইনাস বি এর মডুলাস দিয়ে। তো সেই সেন্সে অ্যাবসলিউট ভ্যালু আসলে ডিস্টেন্সই টেকনিক্যালি এক্স আর এ এর মধ্যে, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এ দিয়ে এটি বোঝায়। তাহলে এই ইন্টারভালটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে এ কে সেন্টার করে যেই যেই এক্স পয়েন্ট ডেল্টা রেডিয়াসের ভিতরে বা ডেল্টা ডিস্টেন্সের ভিতরে থাকে, একইভাবে ওই জিনিসটাকে এইভাবে এক্সপ্রেস করতেছি যে এফ অফ সেই সকল ওয়াই যাদের ডিস্টেন্স এল থেকে ডিস্টেন্স ইপসাইলনের কম। তাহলে এই সেম ডিস্টেন্সের আইডিয়া আমরা টু ডি তে কিভাবে নিতে পারি দেখেন, এইখানে এ বি পয়েন্ট থেকে সেই সকল পয়েন্ট নিচ্ছি যারা এ বি পয়েন্ট থেকে যাদের ডিস্টেন্স ডেল্টা ডিস্টেন্সের ভিতরে। সো আমরা কথা বলতেছি ডি অফ সেই সকল এক্স ওয়াই বিন্দু যারা এ কমা বিন্দু থেকে ডেল্টা বা তার কম দূরবর্তী। আর জেড এক্সিসে এটা এখন ইন্টারভাল দিয়ে ওয়ার্ক করতেছে, কারণ এই হাইটটা এখনো সিঙ্গেল ডাইমেনশনাল, এখানে ইপসিলন ইজ ওয়ার্কিং। সো এখানে আমরা বলে দিব ডিস্টেন্স অফ সেই সকল এফ অফ এক্স ওয়াই যারা এল থেকে ডেল ইপসাইলন রেডিয়াসের ভিতরে থাকে। এই দুই কথা দিয়ে আমি রিপ্লেস করে দিতে পারি আমার মূল ডেফিনেশন। সো মূল ডেফিনেশনকে যদি রিপ্লেস করে দিই, একটু তাকায় দেখেন ডেফিনেশনটা এখানে যা ছিল তাই লিখবো। ইফ for each epsilon greater than 0, there exists delta greater than 0 such that, এই কথাটাকে এভাবে না লিখে এইভাবেও লেখা যায়, বাট যেহেতু এটা সিঙ্গেল ডাইমেনশন, এটাকে এখনো আমি এই জায়গায় রাখতে পারি যে এফ অফ এক্স ওয়াই মাইনাস এল অ্যাবসলুট ভ্যালু লেস দেন ইপসাইলন, অ্যাজ লং অ্যাজ আমরা টু ভ্যারিয়েবল ফাংশন নিয়ে ডিল করতেছি। সো সাচ দ্যাট ডিস্টেন্স অফ এক্স কামা ওয়াই অ্যান্ড এ বি যখনই লেস দেন ডেল্টা হবে, তখনই এফ অফ এক্স ওয়াই যে আউটপুটটা, সেইটার ভ্যালু এল থেকে ডিস্টেন্স ইপসাইলনের থেকে ছোট হবে। এই কথাটা যদি সত্য হয়, দেন আমরা বলে দিতে পারি লিমিট এফ অফ এক্স ওয়াই
xy tends to ab is equal to l, এবং ওখানকার মতোই ইপসাইলন ছোট থেকে ছোটতর নিব ফর অল ইপসাইলন, কিন্তু আমি যে বললাম আমাদের বেশি ইন্টারেস্ট হচ্ছে লেসার এন্ড লেসার ভ্যালুজ অফ ইপসাইলন। সো স্মলার এন্ড স্মলার ইপসাইলনস যদি চুজ করতে থাকি, করেসপন্ডিংলি এখানে ডেল্টা হয়তো ছোট হইতে থাকবে। হ্যাঁ, কিন্তু প্রত্যেক এল এর জন্যই, মানে প্রত্যেক ইপসাইলনের জন্য এখানে কোনো না কোনো ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল পাওয়া যাবে এক্স ওয়াই প্লেনে, সো দ্যাট এই সার্কেলের ভেতরে যখনই আমি পয়েন্ট চুজ করতেছি আউটপুটটা তখন ঘুরে ফিরে এই ইপসাইলন ইন্টারভ্যালের মধ্যে থাকতে বাধ্য। এবং এইখানে ইপসাইলনকে ছোট করে করে ডেল্টা ছোট হতে থাকছে, এইভাবে চিন্তা করলে একটা পর্যায়ে ইপসাইলন যখন অলমোস্ট জিরো, ডেল্টা হয়তো অলমোস্ট জিরো হয়ে যাবে, তখন আসলে মিন হবে যে আসলে এই এবি পয়েন্টে ফাংশনটা লিমিটিং ভ্যালু এল। এবং এখানেও ড্রয়িংটা লিমিট এক্সিস্ট করানোর মতো করে ড্র করছি বলেই কথাটা সত্য। যদি এখানে একটু গ্যাঞ্জাম ক্রিয়েট করে দেওয়া যেত, মানে সারফেস লেভেলও এরকম মানে ব্রেকওয়ালা, হ্যাঁ ট্যামওয়ালা বিভিন্ন রকম থ্যাবড়া ট্যাবড়া সারফেস চাইলে ড্র করা যেতে পারে, যেখানে একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, সেইখানে যদি আপনি এরকম খুঁজতে যান এভরি ইপসাইলনের জন্য অন্তত ডেল্টা পাবেন না। বাই চান্সের জন্য কোনো কোনো ইপসাইলনের জন্য ডেল্টা পেয়ে যেতেও পারেন, এভরি ইপসাইলনের জন্য পাবেন না ফর শিওর। সো এই আইডিয়াটা, এই যে জেনারেলাইজটা হইলো, এই জেনারেলাইজেশনটা এখন পর্যন্ত বুঝতে আরো জেনারেলাইজ হয়, বাট এখন পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। ওকে, এইখান থেকে আপনি এখন বুঝতেই পারতেছেন আমি যদি ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড এ চলে যাই, থ্রি ভ্যারিয়েবল, আমি আসলে এই লোকটা কেমন দেখতে তাকে আঁকতেও পারি না, কেউই আঁকতে পারে না, বিকজ আমরা মানুষ থ্রি ডাইমেনশনে বেশি রিয়েলাইজ করতে পারি না, এটা একটা ফোর ডাইমেনশনাল গ্রাফ। ইয়েট ওর জন্যও আপনি লিমিট এক্সিস্ট করে কিনা চেক করতে পারবেন, জাস্ট ওই যে ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, কন্ডিশনটা কেমন হবে, যখনই এক্স ওয়াই জেড বিন্দু থেকে, ধরেন কোন একটা আপনি চাচ্ছেন লিমিট এফ অফ এক্স ওয়াই জেড টেন্স টু এ বি সি, এইটার ভ্যালুটা এল হোক। সো আপনি এইটা চাচ্ছেন, অ্যাডভান্স দেন লিখে রাখতেছি। সো এই এ বি সি থেকে এক্স ওয়াই জেড এর ডিস্টেন্স যখনই লেস দেন ডেল্টা হবে, তখনই এফ অফ এক্স ওয়াই জেড এর যে ফাংশনাল ভ্যালুটা, সেইটা এই ইপসাইলন ইন্টারভালের ভিতরেই বিলং করবে। এটা যদি এভরি ইপসাইলনের জন্য সত্য হয়, যে অলওয়েজ এরকম একটা ডেল্টা পাওয়া যাচ্ছে, তাহলে আমি বলে দিতে পারবো সাকসেসফুলি যে এই ফাংশনের লিমিটটা এটা অ্যাট দিস পয়েন্ট। এবং মানে গ্রাফটাকে ড্র করতে না পারলেও আমি শুধু ইন্ডিপেন্ডেন্ট পার্টটা ড্র করতে পারতেছি, দ্যাট ইজ আমি এখানে এক্স ওয়াই জেড তিনজনই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কোনো এক ফোর্থ ডাইমেনশন আছে যেটা আমি ড্র করতে পারি না, যেটা ডাব্লিউ এক্সিস্ট। আমি ফোর্থ ডাইমেনশনটা ড্র করতে পারতেছি না, আলাদা করে এখানে একটা অ্যারো দিয়ে আমি বুঝাই যে এটা সেই ডাব্লিউ এক্সিস মনে করেন। সো যখনই এইখানে আহ, এখানে আপনি ডাব্লিউ এক্সিস, আপনার যদি এটা এল হয়, তাহলে এই এল কে ঘিরে আপনি যেই ইপসাইলন রেডিয়াসের ইন্টারভ্যালই চুজ করেন না কেন, এইখানে ডেল্টা রেডিয়াসের একটা স্ফিয়ার, একটা থ্রি ডাইমেনশনাল পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্সের ভিতরে যে পয়েন্টগুলো তার একটা সলিড স্ফিয়ার ফর্ম করে। সো এই ডেল্টা রেডিয়াসের সলিড স্ফিয়ারের উপর ভিতরের এভরি পয়েন্টের জন্যই আউটপুটটা অলওয়েজ, এটা ডেল্টা রেডিয়াস, আউটপুটটা অলওয়েজ এই উইন্ডোটুকুর ভিতরেই থাকবে, এই গ্যারান্টিটার কথা মিন করা হইতেছে। আরেক স্টেপ যদি ভ্যারিয়েবল বাড়াই, তাহলে এমনকি এইটুকুও ড্র করতে পারবো না। হ্যাঁ, কিছু সেন্স মেক করানো ট্রাই করছি। সো এইখানে যে এই যে ডেফিনেশনটা, এই যে এইখানে আপনি ইপসাইলনকে ছোট করতে থাকেন, এখানে এই স্ফিয়ারটাও ছোট হইতে থাকবে, কিন্তু এভরি ইপসিলনের জন্য আপনি একটা ডেল্টা স্ফিয়ার পাবেনই পাবেন। এইটা যদি মেক শিওর করা যায়, তাহলে এই লিমিটটা এল সেফলি বলে দেওয়া যাচ্ছে। এবং আমরা আর ভ্যারিয়েবলের সংখ্যা না বাড়াই, আমরা বুঝে নিছি জিনিসটা কিভাবে ওয়ার্ক করতেছে, বিকজ স্ফিয়ার থ্রিডির পর ফোর ডাইমেনশন স্ফিয়ারের যে ফোর ডাইমেনশনাল ভার্সন, সেটাকে ড্র করা যাক বা না যাক, এই ডিস্টেন্সের ফর্মুলা আমরা ফোর ডিতে লিনিয়ার অলজেব্রা যদি পড়ে থাকি আমরা জানি। সো আমরা, আমাদের কোনো আইডিয়াই নাই যে 1 2 3 4 এই বিন্দুটা আর 7 - 1 0 2 এই বিন্দুটা, এদেরকে কিভাবে প্লট করে জানি না, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স বের করার ফর্মুলা আমার জানা আছে, √1 - 7 হোল স্কোয়ার, 2 + 1 হোল স্কোয়ার, 3 স্কোয়ার, 4 - 2 স্কোয়ার। সো পয়েন্ট দুইটা দেখতে কেমন সেটাও বসাতে পারতেছি না, কিন্তু দুই পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলা লিনিয়ার অলজেব্রা বদলতে আমরা জানি যে দিস অ্যাকচুয়ালি এক্সিস্টস।
সো এই ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করে লিমিটের আইডিয়া আমরা অলওয়েজই অ্যাপ্লাই করতে পারবো, ইভেন দো উই ক্যান নট রিয়েলাইজ দ্য গ্রাফ। হ্যাঁ, নট অনলি দ্যাট, আমি আরো 1 ডিগ্রি এক্সটেনশন, আরেক রকমের জেনারেলাইজেশন দেখাইতেছি। হইতে পারে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে ইউ কমা ভি অ্যাজ এ ফাংশন অফ, আমার এফটা হইতেই পারে আর স্কোয়ার থেকে আর স্কোয়ার একটা ফাংশন, যেমন অনেক কিছু হতে পারে। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল, যে আর স্কোয়ার থেকে আর কিউবের একটা ফাংশন কেমন হতে পারে। ধরেন আপনার পিসির যে মনিটর, এই পিসির মনিটরটা আসলে অসংখ্য পিক্সেলে ভাগ করা। হুম। সো ধরেন একটা সার্টেন ছবি আপনার মনিটরে ভিজিবল আছে। সো এইটার ডাটাটা কিভাবে কম্পিউটারে সংরক্ষণ থাকতে পারে, তার একটা মেথড হতে পারে এইটা, যে এই যে পিক্সেল গুলো, এই যে ভাগের সংখ্যা আপনি এত বেশি বাড়ায় দিচ্ছেন যে এক একটা ভাগ একটা পয়েন্টের মতো ছোট হয়ে গেছে। হ্যাঁ, সিঙ্গেল পয়েন্ট, যেই পয়েন্টের একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে। আমি এখানে যে ড্রয়িং করছি সেই অনুযায়ী এটা পয়েন্ট লাইক হয় না, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আপনাদের বাসায় যে মনিটর আপনারা ব্যবহার করেন সেটা যদি আহ ওই 1080p হয়, তাহলে 1080 পিকো সংখ্যক পিক্সেলে এটা ভাগ হয়ে আছে। এটা হিউজ। মানে আমরা পয়েন্ট খাতায় ড্র করতে পারলেও এত ছোট পয়েন্ট ড্র করতে পারি না, যত ছোটই এক একটা পিক্সেলের সাইজ রিয়েল লাইফে। সো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যে এইটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মতো করে চিন্তা করা যাচ্ছে। এবং এখন যে ছবিটা ভিজিবল, তাতে এইখানে যেই কালারটা এই পিক্সেলে, এত ছোট একটা পিক্সেল, যে এইটুকু পিক্সেলের মধ্যে কালার একটা সেম, ধরেন ছবিতে গাছপালা অনেক কিছু আছে, লাল নীল হলুদ সবুজ, এক এক দিকে এক এক কালার আছে, কিন্তু পিক্সেল গুলো এতই ছোট যে একটা পিক্সেলে একটা মাত্র কালারই এক্সিস্ট করে। ওইটা যথেষ্ট স্পেসই পায় নাই কালারের ভ্যারিয়েশনকে ইনক্লুড করতে। সেই ক্ষেত্রে ওই পিক্সেলের কালারটার আর জিবি রেশিও মনে করেন হচ্ছে, প্রত্যেকটা কালারকে একটা আর জিবি রেশিও দিয়ে কোডিং করা যায়, আপনারা জানেন। সো আমরা এইভাবে একটা ফাংশন ডিজাইন করতে পারি, একটা এফ ফাংশন, যার ইনপুট হচ্ছে কোন পিক্সেলটা, দ্যাট ইজ এক্স কমা ওয়াই, আর আউটপুট হচ্ছে ওইখানের কি কালার কোডিং করা আছে, হুইচ ইজ ওই পয়েন্টের আর জিবি। সো এইভাবে আমরা একটা ফাংশন ইমাজিন করতে পারি, যেটা আর টু থেকে আর থ্রি, এরকম চাইলেই অনেক কিছু বানানো যায়। হ্যাঁ, তো ধরা যাক আমাদের এরকম আর স্কোয়ার থেকে আর স্কোয়ার একটা ফাংশন, আরো আর স্কোয়ার থেকে আর স্কোয়ার আরো সুন্দর এক্সাম্পলই আমাদের হাতে আছে। ধরেন কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন নিয়ে ডিল করতেছি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড। উই নো দ্যাট এই জেড আসলে এক্স প্লাস আই ওয়াই, হুইচ কাইন্ডা ওয়ার্কস লাইক এক্স কমা ওয়াই, রাইট? এটা দুইটা ডাইমেনশন থাকে। আর্গন প্লেন আমাদের দরকার পড়ে, রিয়েল নাম্বারের জন্য লাইন এনাফ, রিয়েল লাইন। কমপ্লেক্সের জন্য আমাদের লাগে হচ্ছে প্লেন। একইভাবে আউটপুটটাও আর একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল, সেটাকে আমি ধরে নিচ্ছি আইভি। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে, ধরেন ডাব্লিউ সমান জেড স্কোয়ার। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার হয়, এটা আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y xy। আর এইটা যদি ইউ প্লাস আই ভি হয়, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভি ইকুয়ালস টু 2xy। সো ইউ ভি প্রত্যেক ডাইমেনশন, আউটপুট ডাইমেনশন নিজে এক্স ওয়াই এর ফাংশন। এইরকম ফাংশনকে যদি আমরা প্লট করতে চাই, আমরা ভিজুয়ালাইজ করতে পারি না। আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স ভ্যারিয়েবল যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন একটা কমন টেকনিক হচ্ছে ইনপুটের দুইটা ভ্যারিয়েবল এক্স আর ওয়াই এর জন্য একটা প্লেন নেওয়া, নাম দেওয়া হয় হচ্ছে জেড প্লেন। আর আউটপুটের দুইটা ভ্যারিয়েবল ইউ ভির জন্য আরেকটা প্লেন নেওয়া, যেটার নাম দেওয়া হয় ডাব্লিউ প্লেন। সো এখন আপনি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি এখানে বসান, ধরেন 1 + i, আমরা জানি 1 + i কে স্কোয়ার করলে কি আসে, 2i। সো ওর ইমেজটা এখানে আসবে 2i। সো এই লোকটার ইমেজ এই লোকটা। সো এফ এর থ্রুতে এফ ইকলস টু জেড স্কোয়ার, এফ অফ জেড ইকলস টু জেড স্কোয়ারের থ্রুতে যদি ইমেজ পাস করা লাগে, এরকম দুই ডাইমেনশনে, দুই প্লেনে স্প্লিট করে আমরা এভাবে অনেক সময় প্রেজেন্ট করি। যার একটা অ্যানালগাস জিনিস আমি এখানে ট্রাই করছিলাম, এই এক ডাইমেনশন আলাদা আর এই 3 ডাইমেনশন ইনপুট আলাদা, আউটপুটটার ইনপুট আলাদা। তো সেই ক্ষেত্রে এইখানে মিন করা হবে যে এই কোন একটা জেড এর ভ্যালু যখন টেন্ডস টু এই 1 + i, তখন ওই কোন একটা পাথ বরাবর এফ অফ জেড এর ভ্যালুটা 2y এর দিকেই অ্যাপ্রোচ করে কিনা টেস্ট করার জন্য আমরা এই একটু আগে শেখা যে ডেফিনেশন সেটা ইউজ করে ফেলতে পারি। কিভাবে? যে প্রত্যেক ইপসাইলন, এই যে দেখেন এইখানে ইপসাইলনের জন্য ইন্টারভালই রয়ে গেছিল, কারণ
এই ডাইমেনশনটা প্রতিবারই আমি সিঙ্গেল ধরছি, কিন্তু এখন এই ডাইমেনশনটা রাখবো, তার মানে এই ডাইমেনশনটা তো আমার এখন ডিস্টেন্সের কনসেপ্টে যেতে হবে। সো আমি এভাবে বলে দিতে পারি যে যখনই ইপসাইলন রেডিয়াসের একটা সার্কেলের ভেতরের পয়েন্ট আপনি নিচ্ছেন 1+i কে কেন্দ্র করে, ওই ইপসাইলন রেডিয়াসের সার্কেলের জন্য ইনপুট সাইডেও ডেল্টা রেডিয়াসের কোন একটা সার্কেল এক্সিস্ট করবে, সো দ্যাট এই ইনপুট উল্টা ব্যাপার, আউটপুট সাইডে 2i কে সেন্টার করে যে কোনো ইপসাইলন রেডিয়াসের একটা সার্কেল যদি নেই, করেসপন্ডিংলি ইনপুট সাইডেও 1+i কে কেন্দ্র করে ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল ড্র করা যাবে, সো দ্যাট এই ইনপুট সাইডের সার্কেলের ভেতরের এভরি পয়েন্টের ইমেজ আউটপুট সাইডের এই সার্কেলের ভিতরেই আসে। এবং এটা এভরি ইপসাইলনের জন্য ট্রু করা হইতে হবে, তার মানে আমরা ইপসাইলন ছোট থেকে ছোটতর যদি নেই, তাহলে করেসপন্ডিং হয়তো বা ছোট থেকে ছোটতর ডেল্টা পাবো। ইয়েট আমার এই ছোট থেকে ছোটতর ডেল্টা পাওয়াটা জরুরি না, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। এমন হইতে পারে ডেল্টাকে ছোট করা লাগতেছে না, এমন ফাংশন হইতে পারে। কনস্ট্যান্ট ফাংশন তার উদাহরণ। যেমন আপনি যদি এরকম একটা কনস্ট্যান্ট ফাংশন নেন, তাতে এই ফাংশনটা মনে করেন y = 2, তাতে x = 3 তে লিমিটিং ভ্যালু 2। সো এইখানে কেন্দ্র করে আপনি যেই ইপসাইলনই চুজ করেন না কেন, সেম ডেল্টা উইল ওয়ার্ক এভরি টাইম, কারণ এটা আসলে শুধু এবং শুধুই একটা পয়েন্ট এল, দ্যাট ইজ 3তেই ইমেজ দিবে। সো এই ডেল্টা ব্র্যাকেটের লেন্থ ডাজন্ট ম্যাটার। আপনি আপনার চয়েস মতো, মেবি আপনার মাথায় কতগুলো চুল আছে সেই সংখ্যাটাকে আপনি ডেল্টা হিসাবে চুজ করছেন, এরপর ডেল্টাতে আর হাত দেওয়া লাগবে না। আপনি এই এল কে কেন্দ্র করে যেই ব্র্যাকেটই চুজ করেন না কেন বা যেই ইপসিলনই চুজ করেন না কেন, এই ডেল্টার ব্র্যাকেটের ভিতরের পয়েন্টের ইমেজ অলওয়েজ ওই 1-3তেই আসতেছে বলে ওই ডেল্টার ইপসিলনের ভিতরে থেকে যাওয়ার গ্যারান্টি আছে। সো ডেল্টা ডাজন্ট নিড টু বি চেঞ্জ এট অল, শুরুর ডেল্টা নিয়েই থেকে যেতে পারেন। সো এই যে ডেল্টা, এটাকে ছোট থেকে ছোটতর হইতেই হবে এমন না, বাট আমরা ওয়ার্স্ট কেস চিন্তা করতেছি যে ফাংশনটা এমন যে ইপসিলন ছোট করলে ডেল্টা ছোট হওয়া লাগতেছে, ইয়েট ডেল্টা পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর ফর এভরি ইপসিলন। এইটা মেক শিওর হচ্ছে কিনা। সো এই যে সেম ইপসিলন ডেল্টার আইডিয়াটা জেনারেলাইজ করে আমরা দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওর জন্য, আপনি যেই ডিরেকশনে জেনারেলাইজ করেন না কেন, আপনি ভ্যারিয়েবলের সংখ্যা ইনপুটে বাড়াচ্ছেন, আউটপুট একটা রেখে দিচ্ছেন, হ্যাঁ, তাতেও দেখছি আমরা হ্যাম্পার হচ্ছে না। আবার আপনি ইনপুটেও ভ্যারিয়েবল একাধিক, আউটপুটেও ভ্যারিয়েবল একাধিক, যেভাবে খুশি যান না কেন, ডাজেন্ট ম্যাটার, এই ডেফিনেশন ওয়ার্কস এভরি টাইম। দ্যাট ইজ ওয়াই এই ডেফিনেশনটা হচ্ছে এক্সট্রিমলি সুপিরিয়র এবং জেনারেলাইজড ডেফিনেশন। সো এই ডেফিনেশনকে বলা হয় জেনারেলাইজড ডেফিনেশন অফ লিমিট, অথবা শর্টকাটে বলা হয় জেনারেল লিমিট। এই পর্যন্ত যা যা বললাম, বুঝতে কারো কোনো সমস্যা কোথাও আছে কিনা জানাবেন প্লিজ। আচ্ছা, টেকনিক্যালি শুরু থেকে আমি একটা জিনিস ভুল লিখে আসছি। কি ভুল লিখে আসছি আমি বলি। সেটা হচ্ছে, ধরেন আপনাকে এরকম একটা, আচ্ছা আমরা ছোটবেলায় সবাই করছি এরকম একটা অঙ্ক লিখি, লিমিট, এইটুকুর মধ্যেই হয়ে যাবে আশা করি, লিমিট x → 3 x² - 9/x - 3। এই অঙ্কটা আমরা কিভাবে করি? লিমিট x → 3, শুধু x+3, পরে লিখে দিই 3+3 হুইচ ইজ 6। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম, এখানে ঘটলো কি? প্রথমে আমাকে যেটা বুঝতে হবে, এই ব্যক্তি আর এই ব্যক্তি সেম লোক না। x² - 9/x - 3 ইজ নট রিয়েলি x+3। এটা নিয়ে কি আপনাদের ক্লাসে একদিন আলোচনা করছিলাম? স্যার ফার্স্ট ইয়ারে একটু আলোচনা হয়েছিল, ক্লিয়ার না স্যার, আবার একটু আলোচনা করলে ভালো। আচ্ছা ঠিক আছে, এখানে আইডিয়াটা হয়েছে যে যদি আমি মনে করি লেফট সাইডের ফাংশনটা একটা ফাংশন যার নাম হচ্ছে f(x), আর রাইট সাইডের ফাংশনটার নাম হচ্ছে g(x), তাহলে f(x) আর g(x) ফাংশন সমান না। দুইটা ফাংশন সমান হইতে হইলে ডোমেইনের এভরি মেম্বারের, মানে ডোমেইন থেকে এভরি এক্স এর জন্য ফাংশনের ভ্যালু সেম হওয়া লাগে। এইখানে f(x) আর g(x) অ্যাটলিস্ট একটা পয়েন্ট আছে যেখানে তারা সেম না, সেটা হচ্ছে f(3) আর g(3). এই পয়েন্টে তারা সেম না কেন? কারণ g(3) হচ্ছে 6 আর f(3) হচ্ছে আনডিফাইন্ড। একটা মাত্র পয়েন্টেও যদি ডিসঅ্যাগ্রি করে ডোমেইনে, তাহলেও ফাংশন দুটা সেম না। তবে
যদি আমি বলে দিই যে ন্যাচারাল ডোমেইন না, যদি আমি বলে দিই যে এক্স বিলংস টু r-3, আমি নিজে জোর করে 3 বাদ দিয়ে দিছি, তাহলে আবার তারা সমান। সেই ক্ষেত্রে তাদেরকে সমান সেম ফাংশন দাবি করা যাবে। এবং অন্য অ্যাঙ্গেলেও যদি চিন্তা করেন, x-3 কাটাকাটি, এটা তো আমরা ম্যাথমেটিক্স আসলে করতে পারি না। বাট এইখানে আমরা যেটা করতেছি, এই যে x টেন্ডস টু 3, আসলে এইখানে আমরা বুঝতেছি যে এই এফ অফ এক্স জিনিসটার গ্রাফটা আসলে অলমোস্ট জি অফ এক্স এর মতো, আর জি অফ এক্স একটা স্ট্রেট লাইন। এফ অফ এক্স এর গ্রাফটা অলমোস্ট জি অফ এক্স স্ট্রেট লাইনটার মতোই, শুধু x=3 তে একটা ডিসএগ্রিমেন্ট আছে, x=3 তে এফ অফ এক্স এর কোনো ভ্যালু নাই। এখন আপনারা এই যে 6টা পাইলেন, এই কথাটার মানে হয়েছে এক্স যত 3 এর কাছে যায়, ওয়াই কার কাছে যায়। ওই এক্সাক্ট পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত, আদৌ ওয়াই এর ভ্যালু আছে কি নাই তার উপর কিছু ম্যাটার করে না। ফর এক্সাম্পল, আমি যদি একটা ফাংশন ডিজাইন করতাম, এইচ অফ এক্স ইকুয়ালস টু পিস ওয়াইজ x² - 9/x-3 when x not equal to 3, আর ধরেন 0 when x equal to 3, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। আচ্ছা, 0 না দিয়ে 10 দিই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই ফাংশনটার গ্রাফটা তখন এই এইচ অফ এক্স এর গ্রাফটা আমি এখানে ড্র করতেছি, এইচ অফ এক্স এর গ্রাফটা তখন ঠিক এরকম হবে, বাট x=3 একটা জাম্প, শুধু x=3 এক পয়েন্টের জন্য জাম্প করে সে 10-এ গেছে, পর মুহূর্তে নেমে আবার স্ট্রেট লাইনে কন্টিনিউ করছে। তাহলে এখানে এক্স্যাক্টলি ফাংশনের ভ্যালু 3 এইচ অফ 3 কত, এইচ অফ 3 এক্স্যাক্টলি 10 জানা আছে, ইয়েট এই অঙ্কের লিমিট কত যদি জিজ্ঞেস করা হয় এইচ এক্স এর when x টেন্ডস টু 3, অ্যান্সার হবে হচ্ছে 6। কারণ লিমিটের ডেফিনেশন ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু নিয়ে কোনো ইন্টারেস্ট দেখাই না। লিমিটের ডেফিনেশন হচ্ছে আমি 3 এর কাছে যেতে থাকবো, ওয়াই কার কাছে যেতে চাচ্ছে, অ্যান্ড সেই উত্তরটা হচ্ছে 6, নট 10। আর এই যে অঙ্কটা করলাম উপরে, এই অঙ্কের এখানে আমি যেটা করছি, দেখেন আমি x=3 নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি x 3 এর কাছে থেকে কাছে, যত কাছে যাওয়া যায় ভ্যালু নিব, কিন্তু জীবনও 3 এর উপর পড়ে যাবো না, 3 এর উপর পড়ে গেলে তো ভ্যালু 10। সো তার মানে আমি এইখানে এই বক্সের ভিতরের লোকটাকে এই লোকটা বসাইতে পারতেছি, বিকজ উই নো যে এক্স কোনোদিন 3 হবে না আর যেই হোক। অর্থাৎ এই ডোমেইন থেকে 3 বাদ আছে ফর শিওর। আমরা 3 এর খুব ক্লোজেস্ট পসিবল পয়েন্টে যাচ্ছি, বাট স্টিল নেভার টু 3 এক্স্যাক্টলি। তার মানে আসলে এই বক্স ইকোয়ালস টু এই বক্স আমরা বসাচ্ছি না, আমরা এই লিমিট আর এই লিমিট সেম বসাচ্ছি। অ্যাজ এ হোল লিমিটটা সেম, কিন্তু এই ফাংশনটাকে এইভাবে ট্রাঙ্কেট করে লেখার বৈধতা ম্যাথমেটিক্সে নাই, অ্যাজ লং অ্যাজ ডোমেইনে 3 বিলং করে। এই পুরো আলোচনা থেকে আমি যে টেক অ্যাওয়ে পয়েন্ট আমার, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ওই পয়েন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ওই পয়েন্টটাকে বাদ দিতে হবে। কারণ ওই পয়েন্টে আবার ভ্যালু থাকতে পারে। ওই পয়েন্টে যদি ভ্যালু থাকে, যেমন এই অঙ্কর মতো 10 অলরেডি এক্সিস্ট করে, তখন রং রেজাল্ট প্রডিউস করে ফেলবে। তখন ইপসাইলন ডেল্টা ডেফিনেশন কাজ করবে না, কারণ আপনি এখানে ইপসাইলন কমাচ্ছেন, ডেল্টা পাচ্ছেন, হ্যাঁ হ্যান ত্যান। কিন্তু এখানকার ইপসাইলনটা যদি একটু বড় সড় নিয়ে এরকম একটা কিছু নিয়ে নিই, তাহলে ওর ইনভার্স ইমেজ একটু গ্যাঞ্জাম লাগিয়ে ফেলছে। সরি সরি, ভুল বলছি। আমি যদি 6 এর অনেক বেশি ক্লোজ এসে পড়ি, তাহলেও এইটা 6, মানে এই 3 এর আশেপাশে একটা ক্লোজ ব্র্যাকেটের ইমেজ 6ই আসতেছে। বাট আমি যদি 6 পর্যন্ত যাইতে পারি, বৈধতা, ইপসালনকে যদি গ্রেটার দেন 0 না বলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলি, ইপসালন যদি লিটারালি 0 পর্যন্ত যাওয়ার স্বাধীনতা রাখে, তাহলে যে প্রবলেমটা হচ্ছে যে ওই পয়েন্টের ভ্যালুটা আবার 10 এসে পড়তেছে, যেটা আমার এই ব্র্যাকেটের বাইরে চলে যাচ্ছে, অনেক ছোট একটা ডেল্টা ব্র্যাকেট আমি পাচ্ছি, কিন্তু তার বাইরে এটা চলে যাচ্ছে। সো এই জিনিসটাকে, এই ডেফিনেশনটাকে, ইপসাইলন ডেল্টার এই ডেফিনেশনটাকে ভ্যালিড রাখার জন্য আমাকে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি যেই পয়েন্টের লিমিটটা চাচ্ছি, ওই পয়েন্টটাকে এক্সক্লুড করতে হবে। এবং ওই পয়েন্টটাকে এক্সক্লুড করা মানে হচ্ছে x=a তে চলে যাওয়া যাবে না, হুইচ মিনস আমি এখানে একটা 0 < লাগাই দিলেই চলতেছে। মডুলাস অফ x-a আজীবনই পজিটিভ, নন নেগেটিভ নাম্বার। সো সে 0 বা 0 বড় সবাই হইতে পারে, আমি এই কথাটুকু অ্যাড করে শুধু 0 হওয়া থেকে বাদ দিয়ে দিতেছি, 0 বাদে বাকি সকল পজিটিভ নাম্বার সে হইতে পারে। সো এই জন্য আহ, পরের ডেফিনেশন গুলাতেও তাই, এইখানে 0 < এটা দেওয়া লাগবে, আহ, এইখানে 0 < যেখানে যেখানে আমি লিখছি সব জায়গায় ভুলে গেছি কোথায় কোথায় লিখছি, সব জায়গায় কারেকশন না করলে বুঝে নিয়েন। তবে কন্টিনিউইটি কাকে বলে, ফার্স্ট ইয়ার ক্যালকুলাস আরেকবার ব্যাক করি। এই ফাংশনটার লিমিট 6, x টেন্ডস টু 3 তে, কিন্তু ফাংশনাল ভ্যালু 10 এবং 6 ইজ নট 10। ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু অ্যাগ্রি করে না, তার মানে লিমিট এক্সিস্ট করলেও কন্টিনিউয়াস না।
কন্টিনিউয়াস হওয়ার জন্য ফাংশনাল ভ্যালুও সেম হওয়া লাগবে। তার মানে এখন আমি কন্টিনিউটি যদি চেক করতে চাই তাহলে আমি লিটারেলি ওই পয়েন্ট পর্যন্ত যেতে চাই, এবং ওই পয়েন্ট পয়েন্ট পর্যন্ত যাওয়ার পরও কথাটা সত্য থাকতে হবে, এরকম একটা এক্সট্রা লম্ফঝম্পওয়ালা 10 থাকলে চলবে না, ওই 6ই ওই পয়েন্টে থাকতে হবে, তাহলেই কেবল 0 পর্যন্ত যাওয়ার পর আমার কন্ডিশনটা সত্য থাকবে। সো কন্টিনিউটির ক্ষেত্রে আমরা জাস্ট একটু হালকা চেঞ্জ করে দিই কথাটা। কন্টিনিউটির ক্ষেত্রে ইফ ফর অল ইপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্টস ডেল্টা গ্রেটার দেন 0 সাজ দ্যাট, আমি শুধু সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য লিখি, আপনারা মাল্টি ভ্যারিয়েবলের জন্য বুঝে নিয়েন, সাজ দ্যাট x minus a absolute value less than delta implies f of x minus l absolute value less than epsilon, then f of x is continuous at x equals to a. So 0 সহ এখানে কনসিডার করতেছে, 0 বাদের অংশ থেকে আমি পাই হচ্ছে লিমিট এক্সিস্ট করে। এটা হচ্ছে যদি এখানে 0 লেস দ্যান দিত তাহলে মিল করতে, এবং 0 কে ইনক্লুড যখন করে ফেলতেছি তখন সাথে অ্যাডিশনালি জেনে যেতেছি যে ওই ফাংশনের ভ্যালু ওই পয়েন্টে যাহা লিমিটিং ভ্যালুটাও তাহা। আর আমরা জানি লিমিট যদি এক্সিস্ট করে এবং লিমিটিং ভ্যালুটা যদি ফাংশনাল ভ্যালুর সাথে অ্যাগ্রি করে তাহলে আসলে কন্টিনিউয়াসই হয় ওই পয়েন্টে। সো যতগুলা ডেফিনেশন যেখানে আছে সব জায়গায় 0টাকে বাদ দিয়ে দিলেই, 0 লেস দ্যানটাকে বাদ দিয়ে দিলেই কন্টিনিউইটির শর্ত এসে পড়ে। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা বলবেন? আচ্ছা, আহ, আপনারা একটু বই থেকে, অ্যান্টনের বই পড়াচ্ছি আমরা, বই থেকে থিওরেম 13.2.4টা দেখবেন। এইখানে মূলত বলছে যে জি অফ এক্স আর এইচ অফ ওয়াই এরা দুইজন যদি কন্টিনিউয়াস হয়, দেন তাদের প্রোডাক্ট জি অফ এক্স ইন্টু এইচ অফ ওয়াই, হুম, যেটা কিনা নতুন একটা ফাংশন সে এফ অফ এক্স ওয়াই, হ্যাঁ, এইটাও কন্টিনিউয়াস। হ্যাঁ, তারপর হচ্ছে আহ বলতেছে যে এফ অফ এক্স ওয়াই যদি ডিফাইন্ড এমন ভাবে হয় জি অফ কম্পোজিশন এইচ অফ এক্স ওয়াই, এবং যদি এমন হয় যে এইচ জি দুইটাই কন্টিনিউয়াস, তাহলে দুই কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশনে যেটা তৈরি হয়েছে জি অফ এইচ অফ এক্স ওয়াই নতুন একটা এফ অফ এক্স ওয়াই, সেটাও কন্টিনিউয়াস হবে। মানে দুইটা ফাংশনের কন্টিনিউয়াস ফাংশনের প্রোডাক্ট কন্টিনিউয়াস, যেটা কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশন কন্টিনিউয়াস। নট অনলি দ্যাট, আমরা ভেক্টর ফাংশনের মতো করে প্যারামেট্রিক ফর্মে যদি চিন্তা করি, এফ অফ এক্স ওয়াই যেখানে এক্সটা হচ্ছে টি এর ফাংশন, ওয়াইটা হচ্ছে টি এর ফাংশন, যদি জানা থাকে যে এক্স অফ টি আর ওয়াই অফ টি অ্যাজ এ ফাংশন অফ টি কন্টিনিউয়াস, তাহলে এফ অফ এক্স ওয়াই যে কিনা কোঅর্ডিনেট ওয়াইজ তাদের প্যারামিটারাইজেশন, তা সেও কন্টিনিউয়াস হবে। এরকম এগুলোর উপর এরকম কয়েকটা লিস্ট অফ আইডিয়াজ আছে, সেই লিস্ট অফ আইডিয়াজ ইউজ করে তারা কিছু এক্সাম্পল দিছে, যেমন এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5, হ্যাঁ, সরি, সাইন 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5। তো তারা এখানে লজিক দিতেছে এই ফাংশনটা কন্টিনিউয়াস এভরিওয়্যার। কিভাবে লজিক দিচ্ছে? থ্রাইস এক্স স্কোয়ার ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স, ওয়াই টু দি পাওয়ার 5 ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ ওয়াই। সো তাদের প্রোডাক্ট যে টু ভ্যারিয়েবল ফাংশন সেটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। সেই কন্টিনিউয়াস ফাংশনটা ধরি ইউ ইকুয়ালস টু ইউ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5। তো এফ ইকুয়ালস টু তাহলে আসতেছে সাইন ইউ। সাইন ইউ নিজেও ইউ এর কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এখানে কম্পোজিশনের আইডিয়া আসতেছে যে কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশন, তার মানে আলটিমেটলি এফ অফ এক্স ওয়াই যে ফাইনাল ফাংশনটা সেটাও কন্টিনিউয়াস। এরকম ভাঙতি যুক্তি দিয়ে এরকম অঙ্ক করা যায়। এরকম তারা আরো এক্সাম্পলস দিয়েছে, দেখবেন, ধরেন এক্স ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওরা বলতেছে যে এইটা কন্টিনিউয়াস, এইটাও কন্টিনিউয়াস, তাহলে তাদের ভাগফল কন্টিনিউয়াস হবে। ভাগফল কন্টিনিউয়াসের সময় একটু নজর রাখতে হয় যে নিচেরটা কোনোদিনও 0 যাতে হওয়ার সুযোগ না থাকে। এখন এক্স ওয়াই রিয়েল নাম্বার হইলে এখানে যেহেতু অলরেডি 1 প্লাস পজিটিভ নাম্বারস,
ওয়ান প্লাস নন নেগেটিভ নাম্বারস, ডিনোমিনেটর কোনোদিনও জিরো হবে না। সো এইটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। আরো ভেঙে চিন্তা করেন, এই লোকটা কন্টিনিউয়াস কারণ সে দুইটা কন্টিনিউয়াস ফাংশনের প্রোডাক্ট। তো এইভাবে কন্টিনিউয়াস ফাংশনের ভাগফল যেখানে নিচে জিরো হইতে পারতেছে না, তাহলে এটাও কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, তো এইভাবে যুক্তি দিয়ে দিয়ে তারা এরকম অনেক সময় কন্টিনিউইটি দেখাচ্ছে। আচ্ছা, আবার আরেকটা এক্সাম্পল তারা এরকম দিছে, এটাও দেখাই একটু, সেটা হচ্ছে ওই যে আমাদের ফাংশনটা লিমিট মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই অঙ্কে যদি আমার এখন লিমিট বের করতে বলতো এক্স ওয়াই টেন্স টু -1, 2, তাহলে আমাদের ইপসিলন ডেল্টা ডেফিনেশনও দেওয়া লাগবে না, বা আমাদের এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পাথ বরাবর লিমিটও চেক করা লাগবে না। আমরা কি করলেই চলতেছে শুধু দেখেন, আমরা শুধু এটা দেখলেই চলতেছে যে এই মাইনাস এক্স ওয়াই এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা জিরো হওয়ার সুযোগ আছে। সো জিরো জিরোতে ডিসকন্টিনিউটি আছে, কিন্তু আমরা জিরো জিরোতে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি -1, 2-তে। এই পয়েন্টে নিচেও কন্টিনিউয়াস, উপরেও কন্টিনিউয়াস, মানে ভাগফল ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। আর কন্টিনিউয়াস ফাংশন মানে হয়েছে সিম্পলি ফাংশনাল ভ্যালু যদি বসায় দেই সেইটাই লিমিটিং ভ্যালু হবে, কন্টিনিউটি ডেফিনেশন। সো মান বসায় দিব -1 × 2 ডিভাইডেড বাই 1 + 4, যা আসে 2/5 সম্ভবত। তো এরকম কন্টিনিউইটির যুক্তি দিয়ে অনেক সময় অনেক সহজে আমরা অঙ্কের সলিউশন বের করতে পারি। তারপর আরেকটা এক্সাম্পল তারা দিচ্ছে, কোথাও কারো সমস্যা থাকলে আমাকে সাথে সাথে আটকাবেন, আমি একটু এই জায়গাগুলো ফার্স্ট যাচ্ছি কারণ এগুলো অনেক ইজি কনসেপ্ট। x³ y² ডিভাইডেড বাই 1 - xy। তো যদি এমন হইতো যে উপরে নিচে সবাই কন্টিনিউয়াস, হ্যাঁ, এবং উপরেও দুইটা কন্টিনিউয়াস ফাংশনের গুণফল একটা কন্টিনিউয়াস ফাংশন দিয়ে ভাগ করা হয়েছে, সেই লজিকে এটাকেও কন্টিনিউয়াস এভরিওয়ার বলে দেওয়া যেত। কিন্তু ভাগফলের ক্ষেত্রে একটু নজর রাখতে হয় যে ভাগফলটা কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তার মানে হচ্ছে xy = 1 হওয়া যাবে না, তার মানে হচ্ছে y ≠ 1/x, হুইচ মিনস এই যে ফাংশনটা এখানে লেখা আছে, টেকনিক্যালি স্পিকিং এটা 3 ভ্যারিয়েবল, রাইট? সো এক্স ওয়াই জেড, সাম সারফেস হবে এটা। বাট এই যে এক্স ওয়াই প্লেনে কেবলমাত্র y = 1/x কার্ভের উপর যে পয়েন্টগুলো, তা এই পয়েন্টগুলোতে আমার ফাংশন কন্টিনিউয়াস না। সো ডোমেইন থেকে কন্টিনিউয়াস কোথায় যদি ডোমেইন জিজ্ঞেস করে, ডোমেইন থেকে এই পয়েন্টগুলো বাদ যাবে। সো টেকনিক্যালি স্পিকিং এই ফাংশনটা কন্টিনিউয়াস এভরিওয়্যার in the xy plane except for the points on y = 1/x. এরপরে আছে আহ, মানে কিছু মানে এই এই জিনিসগুলো ফার্স্ট যাচ্ছে কারণ এইগুলা কাইন্ড অফ ওয়ার্কস লাইক সিঙ্গেল ভেরিয়েবল। যেমন ওরা ইনফিনিট লিমিটের ব্যাপারে কথাবার্তা বলতেছে, যেমন লিমিট xy → 0, 0, 1/x² + y²। এখন এটা ইনফিনিটি, ঠিক যেইভাবে 1/x², লিমিট x → 0 ওয়ার্ক করে, একইভাবে এটার লিমিট ইনফিনিটি। আর ইনফিনিটি লিমিটকে আমরা আসলে লিমিট এক্সিস্ট করা বলিও না, কোন কোন রাইটার এটাকে বলে লিমিটটা ইনফিনিটি, কোন কোন রাইটার বলে এক্সিস্ট করে না। বাট মানে জিনিসটা বুঝতেই হইলো জিনিসটা কি। একটা এক্সাম্পল একটু দেখাইতে চাই, একটু ডিফারেন্টলি লিমিটটা বের করছে, হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশনস। ফাইন্ড লিমিট xy → 0, 0, x² + y² ln x² + y²। আচ্ছা, এই লিমিটে পরোক্ষভাবে আমরা কাইন্ড অফ একটু পরোক্ষভাবে ইপসিলন ডেল্টা কিভাবে ইউজ করে ফেলতে পারি দেখেন। xy = 0, 0 পয়েন্ট হচ্ছে এইটা, তো এই পয়েন্ট বরাবরই যে অ্যাজ ইউজুয়াল ইনফাইনিটি মেনি ডিরেকশন হইতে পারে। কিন্তু আমরা যদি একটা ছোট কাজ করি, আমরা যদি x = r cos θ চেহারার দিকে তাকায় ইন্সপাইরেশন ফিল করে x = r cos θ, y = r sin θ বসায় দিই, তাহলে x² + y² আসতেছে হচ্ছে r²। ফাংশনটার চেহারা হয়ে যাচ্ছে r² ln r²। নট অনলি দ্যাট, এক্স ওয়াই ভ্যারিয়েবলের বদলে আমরা এখন আর ভ্যারিয়েবলে চলে গেছি। সো আর টেকনিক্যালি স্পিকিং আমি
এইভাবে বলতেই পারি যে এক্স ওয়াই 0 0-র কাছে যাওয়ার মানে আপনি যেই পাথ ফলো করেই যান না কেন, আলটিমেটলি এই পাথের উপর চলমান কিছু পয়েন্ট যদি চিন্তা করেন, তাহলে টেকনিক্যালি স্পিকিং সেই পয়েন্টের আর এর ভ্যালু শুধু কমতেছে। সে জিরোর কাছে আসতেছে মানে সে আর এর ভ্যালুটা আসলে কমতেছে। So আমরা এটাকে টেকনিক্যালি লিখে ফেলতে পারি আর টেন্স টু জিরো। এখন এটা সিঙ্গেল ভ্যারিয়েবল লিমিটের অঙ্ক, যেভাবে খুশি করতে পারেন, যেভাবে শিখছেন। জিরো বাই এটা এটা জিরো ইন্টু ইনফিনিটি ফরম্যাট ফলো করতেছে, ইনডিটারমিনেট ফর্ম। তো এরকম ফরম্যাট আমরা সাধারণত কিভাবে সলভ করি? সে লন আর স্কোয়ার ডিভাইডেড বাই 1/r²। এই ফরম্যাটটা নিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এখন এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে, আমি অ্যাপ্লাই করব হচ্ছে লা হপিটাল রুল। সো পরের লাইনে ডিফারেন্সিয়েট যদি করে দিই, আর টেন্স টু জিরো, নিচে -1/r³ আসতেছে -2/, আর উপরে এখানে আসলে 2 ln r ছিল, মানে ln r² দেখে অঙ্ক করা যাবে, একই রেজাল্টই আসবে। সো মানে এটা 2/r। সো টেকনিক্যালি এটা আসলে লিমিট r টেন্স টু জিরো -r²। সো এটা আসলে জিরো। সো এইভাবে অনেক সময় অঙ্ক করা, লিমিটের অঙ্ক করাটা সহজ হইতে পারে। বইয়ের এক্সারসাইজে এইরকম বা বিভিন্ন রকম লিমিট এক্সিস্ট করে কিনা চেক করার, হ্যাঁ, তার মানে লিমিট এক্সিস্ট করে না প্রমাণ করা তো আপনারা গত ক্লাস থেকে দেখছেন, খুবই সহজ। দুইটা লাইন খুঁজতে হবে, যেই দুই লাইন বরাবর বা যেই দুই পাথ বরাবর লিমিট ডিসঅ্যাগ্রি করে, হ্যাঁ। আর লিমিটের অঙ্ক করতে হলে এরকম, এই যে একটু আগে কয়েকটা টেকনিক দিলেন, কন্টিনিউটির এক্সাম্পল দিয়ে, এইখানে একটা টেকনিক দেখলেন, এরকম বিভিন্ন রকম টেকনিকে লিমিটের অঙ্ক করা যায়। এক্সারসাইজ থেকে আমি সিলেক্টিভ প্রবলেম গুগল শিটে দিয়ে রাখছি, ওগুলা ঘাটাঘাটি করলে আপনারা মোটামুটি করতে পারবেন অঙ্ক। আহ আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আজকের ক্লাসে কোথাও কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারেন। স্যার 13.2.4 যে থিওরামটা স্যার, ওটার ওই স্লাইডটাতে যেতে পারবেন স্যার? হ্যাঁ, এটা বইতে লেখা আছে, আমি মানে লিখতে সময় লাগবে বলে এরকম আজে বাজে করে লিখছি আর কি। হ্যাঁ, থিওরেমের স্টেটমেন্ট গুলা বুঝছেন আশা করি, বই থেকে দেখে নিয়ে নিতে আর কি। আপনি কি এমনিতে তুলার জন্য এই পেজে আসতে বলছেন? স্যার এখানে টি যে মানে টি প্যারামিটার দিয়ে এক্স ওয়াই, মানে ওই গ্রাফটা স্যার, মানে এইটা, এখানে কি বলবেন? কন্টিনিউয়াস। এই লাস্টের অংশটায়? জি স্যার। ওই যে মনে করে দেখেন, আমরা ভেক্টর ফাংশন যেহেতু পড়ছি, সো মানে ওইখানে প্যারামিটারাইজেশনও পড়ছি, রাইট? ধরেন f(x, y) আসলে x+y। হুম। তো এখন আমি হয়তো বা আমরা মানে এমন এমন কোন কার্ভের উপর আছি যেই কার্ভের নিজস্ব একটা ইকুয়েশন আছে, তার মানে একটা x(t) আছে, একটা y(t) আছে। সাম ফাংশন অফ টি হইতে পারে, x(t) হচ্ছে t, y(t) হচ্ছে t²। তার মানে আমরা আসলে y=x² গ্রাফের উপর আছি। সো তার মানে আমরা মিন করতেছি, মানে ভিতরে ভিতরে মিনিং হইতেছে এইটা, যেহেতু জানতেই চাইলেন যে f(x, y) হচ্ছে সাম কাইন্ড অফ প্লেনের গ্রাফ। হ্যাঁ, ইনফ্যাক্ট কোন প্লেন সেটাও খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। সেটা হচ্ছে আচ্ছা, সুবিধার জন্য আহ, আমি ইকুয়েশনটা চেঞ্জ করি, -x, -y+1। তাহলে এটা কোন ইকুয়েশন? এটা আসলে এক্স প্লাস, এটা তো জেড, দিস ইকুয়ালস টু অ্যাকচুয়ালি জেড। তার মানে x+y+z=1। এটা হচ্ছে এই ট্রায়াঙ্গুলার শেপের যে অবজেক্টটা, ওর প্লেনটার কথা মিন করতেছি। বাট ধরেন আমার এক্স আর ওয়াই হচ্ছে টি এর একটা সার্টেন ফাংশন। ইন আদার ওয়ার্ডস, এক্স আর ওয়াই নট জাস্ট এনি এক্স ওয়াই ইন দ্য এক্স ওয়াই প্লেন, তার একটা কার্ভের উপরে সিলেক্টেড কিছু পয়েন্টস। এবং আমরা জানি যে এখানে যে এক্সাম্পলটা আমি লিখছি সেটা আসলে মিন করে y=x²। y=x², x+1 হতে পারে, y অলওয়েজ পজিটিভ। সো y=x² হচ্ছে এক্স ওয়াই প্লেনে এইরকম একটা প্যারাবোলা, রাইট? তার মানে আমরা আসলে মিন করতেছি এই সারফেসের উপর, নট এভরি পয়েন্ট, বাট এই এক্স ওয়াই প্লেনের উপর বরাবর। ধরেন আপনি এই জায়গাটা দাঁড়ায় আছেন, এই কার্ভের উপর এখানে দাঁড়ায় আছেন, উপরে তাকালে আপনি যে ছাদটা দেখতে পারবেন, সেই ছাদের উপর বরাবর আপনার মাথার উপরে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের হাইটটা, রাইট, জেডটা।
এইভাবে এই কার্ভের উপর এভরি পয়েন্টে আপনি যদি একটা করে ছাদের উপর একটা পয়েন্ট সিলেক্ট করেন তাহলে হয়তো এইরকম একটা শেপের কার্ভে ট্রাঙ্কেট হবে। হ্যাঁ, তো সেই কার্ভটা নিয়ে আমরা তাহলে এখানে কথা বলতেছি টেকনিক্যালি, যদি একদম ভেঙে এই এক্সাম্পলটাকে বুঝতে চাই। বাট দেন এগেন আমি এখানে যে কথাটা বলছি সেই কথাটা আসলে মিন করে এরকম এক্সাম্পল দিয়ে না বুঝে বোঝা যায় যে আপনি যদি এফ মানে এইখানে যেরকম কম্পোজিশনের কথা বলছি যে এইচ অফ এক্স ওয়াই একটা ফাংশন, তাকে জি এর থ্রুতে পাস করার পর এফ অফ এক্স পেয়েছে, এইটাও আরেক ধরনের কম্পোজিশন। এফ দুই ভ্যারিয়েবলের ফাংশন, ওই দুই ভ্যারিয়েবল আবার টি এর ফাংশন, তাহলে এটাও কিন্তু এক ধরনের কম্পোজিশনই হইতেছে, ভেতরে জাস্ট নাম্বার অফ ডাইমেনশন বেশি। মানে এটা যদি এক ডাইমেনশনে চিন্তা করেন, ওয়াইটা যদি না থাকতো তাহলে জিনিসটা দেখতে কি হইতো, এফ অফ এক্স অফ টি, এই সেন্সে মিন করতেছি। সো এই এক্স আর ওয়াই নিজেরা যদি অন্য কোনো একটা থার্ড ভ্যারিয়েবল টি এর ফাংশন হয়, বাট যদি এক্স ওয়াই টি এর কন্টিনিউয়াস ফাংশন হয়, আর এফ যদি এক্স ওয়াই এর মানে এদের কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে ওভারঅল এফ অফ এক্স টি ওয়াই টি ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন অফ টি হবে। এফ অফ জি স্যার বুঝতে এক্স টি ওয়াই টি, এক্স আর ওয়াই যদি টি এর কন্টিনিউয়াস ফাংশন হয়, আর এফ যদি এক্স আর ওয়াই এর কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে এফ টি এর ফাংশন হিসেবে কন্টিনিউয়াস হবে। অলরাইট। জি স্যার বুঝতে ওকে, আর কোনো কোয়েশ্চেন্স কোথাও? না স্যার। ওকে, যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে আমি আগে রেকর্ডিংটা অফ করি।